ভোট প্রচারে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলে গিয়েছিলেন যে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের ডিটেক্ট, ডিলিট ও ডিপোর্ট করা হবে। আর ক্ষমতায় আসার 1 মাসের মধ্যে সেই প্রক্রিয়া শুরু করে দিল বিজেপি সরকার। শুভেন্দু অধিকারী পরিষ্কার জানিয়েছেন যে অনুপ্রবেশকারী ধরা পড়লেই তাকে সরাসরি ডিপোর্ট করা বা বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর একবার সীমান্তের কাছে একটা লম্বা লাইন দেখা গিয়েছিল। কাঁটাতার পার করে যারা অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছেন তাদের দেশে ফেরার হিড়িক পড়েছিল বেশ মাস কয়েক আগে থেকে। এবার রাজ্য সরকারের নতুন ঘোষণার পর ফের একই ছবি দেখা গেল। হোল্ডিং সেন্টার চালু করার কথা ঘোষণা করার সাথে সাথে অবৈধ বাংলাদেশিদের চিহ্নিত করে দ্রুত ডিপোর্ট করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজকের দিনে এটা পরিষ্কার যে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকার সময় প্রতিদিন সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশের ঘটনা ঘটত এবং স্টেট গভর্নমেন্ট তাদের ক্রমাগত আশ্রয় দিত। বর্তমান সরকার আসার পরে এই পরিস্থিতির ভীষণ পরিবর্তন হয়েছে। উত্তর 24 পরগনার স্বরূপনগরের হাকিমপুর সীমান্তের চেকপোস্টে দেখা যাচ্ছে লম্বা লাইন। ভিড় জমাচ্ছেন বাংলাদেশি নাগরিকরা। অবৈধভাবে যারা ভারতে বসবাস করতেন, যারা দালালদের ধরে এদেশে প্রবেশ করেছিলেন, তারাই এবার বাংলাদেশে ফিরে যাওয়ার তোড়জোড় শুরু করেছেন। তবে এমনি এমনি কিন্তু যেতে পারছেন না। তাদের সমস্ত রকম পরীক্ষা করে রেটিনা নিয়ে, হাতে ছাপ নিয়ে তবেই তাদের ডিপোর্ট করা হচ্ছে, যাতে পরবর্তীকালে আর তারা ফিরে না আসতে পারে। শয়ে শয়ে বাংলাদেশি নাগরিক যারা এতদিন ভারতে এসে আত্মগোপন করে ভারতের বিভিন্ন রাজ্যে বিভিন্ন পেশায় যুক্ত ছিলেন, তারা আবার দেশে ফেরার জন্য স্বরূপনগর হাকিমপুর সীমান্তে উপস্থিত হয়েছেন। তাদের প্রত্যেকের কাছে আধার কার্ড, আই কার্ড, ভোটারের নাম আছে, রেশন কার্ড, এমনকি পাসপোর্টও কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে। আধার কার্ড স্কুলে আমার ছেলে মেয়ে পড়তো, সেই স্কুলেতেই করে দিয়েছিল দিদিমণিরা। কোন স্কুলে পড়ছে আপনারা? বিএসএফ এর ডাকের জন্য বাক্স প্যাটার্ন নিয়ে রাস্তার ধারে বসে চলছে অপেক্ষা। সীমান্ত পেরিয়ে এদের বেশিরভাগ কাজ করছিলেন রাজারহাট নিউ টাউনে। অনেকেই 5 থেকে 7 বছর ধরে ছিলেন পশ্চিমবঙ্গে। অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার কাজ শুরু হতেই এরা বাংলাদেশে ফিরে যেতে চাইছেন। স্বরূপনগরের হাকিমপুর বাস স্ট্যান্ডে তাই এখন বাংলাদেশিদের প্রচুর ভিড়। বিএসএফ এর কাছে আত্মসমর্পণের পর এই অনুপ্রবেশকারীরা বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে। এই বাংলাদেশিদের প্রায় সকলেই দালালের হাত ধরে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করেছেন 5 বছর বা 10 বছর আগে। মোটা টাকাও দিতে হয়েছে। কেউ 5,000, কেউ 10,000, এমনকি 15,000 টাকা পর্যন্ত দিয়েছেন দালালদের। কাজের খোঁজে এরপর বাস করেছেন এ রাজ্যে অথবা এই দেশেরই কোনো অন্য রাজ্যে। কেউ সাফাই কর্মীর কাজ করতেন, কেউ ঝুপড়িয়ে থাকতেন। কিন্তু কেন এত লাখ লাখ বাংলাদেশিরা বাংলাদেশ থেকে চলে আসে? কেন তাদের আশ্রয় বা কে দিল, আর কি করে তারা আশ্রয় পেল, কেন আশ্রয় পেল, এই সব আজ দেখব। নমস্কার, আমি দিব্যেন্দু, ইন্টারভিউ চ্যানেলে আপনাদের স্বাগত। সাম্প্রতিক সময় বিশেষ করে শেখ হাসিনা ভারতে আসার পর থেকেই এ পর্যন্ত বাংলাদেশে যে সমস্ত কর্মকাণ্ড করেছে সেগুলো একদম পাকিস্তানের মতোই চরমপন্থী আচরণ। আর ভারতের মধ্যে অশান্তি ছড়ানোর এই পদ্ধতি পুরনো পাকিস্তানে, মানে পশ্চিম পাকিস্তানের সাহায্য নেওয়া হচ্ছে। বাংলাদেশে এখন এমন অনেক কট্টরপন্থী তৈরি হয়ে গেছে যারা নিজেদের বাংলাদেশি বলতে লজ্জা পায় আর বলে যে আগের পাকিস্তানি বেশি ভালো ছিল। পশ্চিমবাংলা বাংলাদেশের সাথে একটি বিশাল বড় সীমানা ভাগ করে। মোট 4,096 কিলোমিটার সীমানার মধ্যে একা পশ্চিমবাংলায় 2,217 কিলোমিটার বর্ডার শেয়ার করে। এখানে যেই ক্ষমতার পরিবর্তন হলো এবং মমতা ব্যানার্জির সরকার চলে গেল, তারপর বিজেপি সরকার আসার সাথে সাথে যে সমস্ত বড় সিদ্ধান্ত নেওয়া হলো তার মধ্যে অন্যতম সিদ্ধান্ত ছিল আমরা বিএসএফকে বলবো এখানে কাঁটাতারের বেড়া দিয়ে দিতে। এতদিন কেন এটা হচ্ছিল না? কারণ মমতা ব্যানার্জি জমি দিচ্ছিলেন না। ওনার যুক্তি ছিল প্রায় 800 কিলোমিটার জায়গা এমন রয়েছে যেখানে কাঁটা তারের বেড়া দিলে আর মানুষজন এপার ওপার যাতায়াত করতে পারবে না। এটা তো বড় অদ্ভুত কথা। পশ্চিমবাংলা আর বাংলাদেশের মধ্যে লোকজনের এই আসা যাওয়া যদি কোনো পাসপোর্ট ছাড়া এবং অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে হতে থাকে, তবে দেশের নিরাপত্তা নিশ্চিত হবে কি করে? বর্ডারের প্রথম সারির নিরাপত্তার দায়িত্বে থাকে বিএসএফ এর ওপর। বর্ডার সিকিউরিটি ফোর্স হলো একটি আধা সামরিক বাহিনী যা স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে আসে। তো বিএসএফ এর বর্ডারে ফেন্সিং দেওয়ার দরকার, যাতে তারা অন্তত এটা টের পায় যে ওপার থেকে এপারে কে আসছে আর কে যাচ্ছে। এখন এই পরিস্থিতিতে ফেন্সিং করার জন্য আপনি যদি জায়গাই না দেন, কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জমি না ছাড়েন,
তবে সীমান্তের সুরক্ষা হবে কিভাবে? জনসাধারণ কিন্তু চায় এই জমিতে ফেন্সিং হোক, এবং এটা একটা বড় জাতীয় ইস্যু হয়ে দাঁড়িয়েছিল, যা পশ্চিমবাংলা থেকে ক্রমাগত আওয়াজ উঠে আসছে। মমতা ব্যানার্জির এই নিয়ে কিছু নিজস্ব যুক্তি ছিল। ওনার বক্তব্য ছিল, এখানে গ্রামগুলো একদম সীমান্তের সাথে গায়ে গা লাগিয়ে রয়েছে, কিছু মানুষের বাংলাদেশের সাথে কাজকর্ম থাকে। আর মমতা ব্যানার্জির আগের ইতিহাসও এমন ছিল যে উনি অবৈধভাবে আসা বাংলাদেশের জন্য ভারতের ভেতরে নাগরিকত্বের দাবি তুলেছিলেন। ওনার দাবি ছিল, জেলা শাসকদের কাছে এই পাওয়ার কেন দেওয়া হচ্ছে না? যারা 5 বছর ধরে এখানে থাকছে তাদের ইন্ডিয়ান সিটিজেনশিপ দেওয়া হোক, তাদের ইন্ডিয়ান সিটিজেন বানিয়ে দেওয়া হোক। এই বিষয় নিয়ে ভারতের তীব্র বিরোধিতা করেছিল। এই বিষয় নিয়ে ভারত সরকার তীব্র বিরোধিতা করেছিল, বিশেষ করে বিজেপি। উনি পারলে তো সব বাংলাদেশিদের ধরে ভারতে নিয়ে চলে আসতেন। 2011 সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পর এনআরসি এবং সিএএ বিতর্কের আবহে তার মন্তব্যগুলো সব জায়গায় সাড়া ফেলে দিয়েছিল। 2024 সালের জুলাই মাসে তার বিখ্যাত মন্তব্য, বাংলাদেশে কোনো অশান্তি হলে, কোনো অসহায় মানুষ যদি বাংলার দরজায় কড়া নাড়ে, আমরা তাদের অবশ্যই আশ্রয় দেব, কারণ রাষ্ট্রপুঞ্জের একটি নিয়ম আছে, প্রতিবেশী অঞ্চলের বিপন্ন মানুষকে সম্মান জানাতে হবে। এই মন্তব্যের পর তীব্র কূটনৈতিক বিতর্ক তৈরি হয়। ভারত সরকার এবং বাংলাদেশের পক্ষ থেকেও এই মন্তব্যে তীব্র অসন্তোষ প্রকাশ করা হয়। ভারতের বিদেশ মন্ত্রক স্পষ্ট জানিয়ে দেয় যে প্রতিবেশী রাষ্ট্রের সাথে বৈদেশিক সম্পর্কের বিষয়টি সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের এখতিয়ারভুক্ত। কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী এই বিষয়ে কোনো মন্তব্য বা সিদ্ধান্ত নিতে পারেন না। বিজেপি অভিযোগ তোলে যে মমতা বন্দ্যোপাধ্যায় এই সুযোগে আরও বেশি করে অনুপ্রবেশ করে নিজের ভোট ব্যাংক বাড়াতে চাইছেন, আর সেটা ভীষণভাবে সত্যি। লাখ লাখ বাংলাদেশি এদেশে ঢুকে গেছে, যার প্রমাণ আগেও পেয়েছি, আর এখন আরও বেশি করে পাচ্ছি আমরা। কেন্দ্রীয় সরকার যখন অসমের মতো পশ্চিমবঙ্গে এনআরসি করার কথা বলে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় তার তীব্র বিরোধিতা করেন। তিনি বলেন, বাংলায় কোনো ডিটেনশন ক্যাম্প হবে না। তিনি জনসভা থেকে বারবার হুঙ্কার দেন যে তিনি বেঁচে থাকতে বাংলার মাটিতে কাউকে উদ্বাস্তু বা অনুপ্রবেশকারী তকমা দিয়ে তাড়িয়ে দিতে দেবেন না। তিনি দাবি করেন, যারা বছরের পর বছর ধরে এই পশ্চিমবাংলায় থাকছেন, ভোট দিচ্ছেন, রেশন তুলছেন, তারা সকলেই ভারতের বৈধ নাগরিক। তাদের নতুন করে প্রমাণ দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই মমতা ব্যানার্জি 2005 সালে লোকসভায় অভিযোগ তোলেন যে পশ্চিমবঙ্গের তৎকালীন বামফ্রন্ট সরকার বিপুল সংখ্যক অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে রাজ্যের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে নিজেদের ভোট ব্যাংক তৈরি করছে। তিনি এই বিষয়ে লোকসভায় আলোচনার দাবি জানান। তৎকালীন ডেপুটি স্পিকার চরণজিৎ সিং অটোয়াল তাকে অনুমতি না দিলে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভে ফেটে পড়েন এবং লোকসভা স্পিকারের আসনের দিকে ভোটার তালিকার কাগজ ছুঁড়ে মেরে স্পিকারের টেবিল লক্ষ্য করে ছুড়ে দেন এবং সাংসদ পদ থেকে পদত্যাগ করার হুমকি দেন। অর্থাৎ 2005 সাল পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট অবস্থান ছিল যে অবৈধ বাংলাদেশিরা পশ্চিমবঙ্গের অর্থনীতি ও জনবিন্যাসের জন্য ক্ষতিকর এবং তাদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া উচিত। সেই তিনি যখন ক্ষমতায় এলেন, তিনিও একই কাজ করতে থাকলেন। তার মানে এটা বোঝা গেল, বিজেপির আগে যে সরকারি ক্ষমতায় এসেছে তারাই অবৈধ বাংলাদেশিদের বৈধ বানিয়েছে, কিন্তু বাংলাদেশিরা কতদিন পর্যন্ত সেই দলের অনুগামী থেকেছে সেই প্রশ্ন কিন্তু থেকেই যায়। সেই বিষয়ে সব থেকে বড় উদাহরণ, কোনো দলের ভোট পার্সেন্টেজ 50 থেকে 5% নেমে আসে। সময়ের সাথে সাথে মমতা ব্যানার্জি সম্পূর্ণ বদলে গেছেন। 2005 সালে অনুপ্রবেশকারী হটাও আন্দোলনকারী মমতা পরবর্তীতে সবাই এদেশের নাগরিক এবং শরণার্থীদের আশ্রয় দেব ইমেজে নিজেকে তুলে ধরেছেন শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য। ভারত বাংলাদেশের সীমান্ত নিয়ে কথা বলতে গিয়ে 3 বিঘা করিডোর নিয়ে কথা বলবো না, এটা তো হতেই পারে না। ভারতীয়দের এই জায়গায় সীমান্তের মধ্যে একটি অত্যন্ত সংবেদনশীল এবং ঐতিহাসিক ভূখণ্ড। এটি মূলত ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকে অবস্থিত একটি ছোট স্ট্রিপ বা জমি, যার আয়তন মাত্র 3 বিঘা। 1947 সালে দেশভাগের সময় র্যাডক্লিফের ত্রুটিপূর্ণ সীমানা নির্ধারণের কারণে ভারত ও বাংলাদেশের সীমান্তে প্রচুর ছিটমহল তৈরি হয়। অর্থাৎ ভারতের ভূখণ্ডের ভেতরে থেকে যায় বাংলাদেশে কিছু জমি, আবার বাংলাদেশের ভেতরে থেকে যায় ভারতের কিছু জমি। এর মধ্যে বাংলাদেশের ভেতরের একটি বড় ভারতীয় ছিটমহল হলো দহগাম আঙ্গারপোতা। এই দহগাম আঙ্গারপোতাকে বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে যুক্ত করার জন্য ভারতের কোচবিহারের ভেতর দিয়ে মাত্র 178 মিটার দীর্ঘ একটি রাস্তার প্রয়োজন ছিল। এই রাস্তাটি হলো 3 বিঘা করিডোর।
1974 সালে বিখ্যাত ইন্দিরা মুজিব চুক্তি বা ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী ভারত বাংলাদেশকে দহগাম আঙ্গারপোতায় যাতায়াতের জন্য 3 বিঘা করিডোর লিজ দিতে রাজি হয়। অথচ ভারতের সংবিধানে বলা আছে দেশের কোনো ভূখণ্ড অন্য দেশকে দিতে গেলে সংবিধান সংশোধন করতে হয়। এই আইনি জটিলতার কারণে এবং ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধিতার দরুন দীর্ঘ 17 বছর এই চুক্তি কার্যকর করা যায়নি। কিন্তু সমস্যা দাঁড়ালো অন্য জায়গায়। 3 বিঘা করিডোর বাংলাদেশকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে কোচবিহারের স্থানীয় ভারতীয় নাগরিক এবং রাজনৈতিক দলগুলো, বিশেষ করে ফরওয়ার্ড ব্লক, তীব্র আন্দোলন শুরু করে। স্থানীয় ভারতীয়দের মূল ক্ষোভ ছিল যে 3 বিঘা করিডোর যদি পুরোপুরি বাংলাদেশকে দিয়ে দেওয়া হয় তবে কুচলিবাড়ি অঞ্চলের প্রায় 50,000 ভারতীয় নাগরিক ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বেন এবং তারা ভারতের ভেতরেই নতুন ছিটমহলে পরিণত হবেন। 1992 সালের 26শে জুন যখন ভারত সরকার প্রথমবার বাংলাদেশকে এই করিডোর ব্যবহার করার অনুমতি দেয়, তখন স্থানীয় ভারতীয় 3 বিঘা সংগ্রাম কমিটির আন্দোলনে পুলিশের গুলিতে সুধীর রায় এবং জিতেন রায় নামে 2 আন্দোলনকারী নিহত হয়। ব্যাপারটা কিন্তু দিন দিন জটিল হচ্ছে। যতদিন এই করিডোর খোলেনি ততদিন দহগাম আঙ্গারপোতার হাজার হাজার বাংলাদেশি নাগরিক ভারতের চারিদিকে কাঁটাতারের বেড়ায় বন্দি জীবন কাটাতেন। বিদ্যুৎ, চিকিৎসা, শিক্ষার মতো মৌলিক অধিকার থেকে তারা বঞ্চিত ছিলেন। জরুরি চিকিৎসার প্রয়োজনেও তারা বাংলাদেশের মূল ভূখণ্ডে যেতে পারতেন। দীর্ঘ আইনি ও রাজনৈতিক লড়াইয়ের পর ভারত সরকার কুচলিবাড়ির ভারতীয় নাগরিকদের স্বার্থ রক্ষা করে এবং বাংলাদেশের মানবিক সংকটের সমাধান করতে একটি মধ্যপন্থা বেছে নেয়। 1992 সালে চুক্তি প্রথমবার বাংলাদেশকে এই করিডোর ব্যবহারে অনুমতি দেওয়া হয়, তবে যা ছিল সম্পূর্ণ শর্ত সাপেক্ষ। প্রতিদিন নির্দিষ্ট কিছু ঘন্টার জন্য, মানে প্রথমে 1 ঘন্টা, তারপর 6 ঘন্টার জন্য করিডোর খোলা হতো। তখন ভারতের বিএসএফ গেট নিয়ন্ত্রণ করত। 2011 সালের সেপ্টেম্বর মাসে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর ঢাকা সফরের সময় একটি বড় সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশের নাগরিকদের সুবিধার্থে 3 বিঘা করিডোর 24 ঘন্টার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। তবে করিডোরটি বাংলাদেশকে লিজ বা ইজারা দেওয়া হয়েছে মাত্র, কিন্তু এর আসল সার্বভৌমত্ব বা মালিকানা ভারতেরই রয়েছে। করিডোরে ভারতের জাতীয় পতাকা ওড়ে এবং বিএসএফ পাহারা দেয়। তবে বাংলাদেশি নাগরিকরা এখন বিনা বাধায় দিন রাত এই করিডোর দিয়ে যাতায়াত করতে পারেন। এদিকে বাংলায় ঘটে গেছে বড় পরিবর্তন। দিদি চলে গিয়ে এসেছে বিজেপি। ভোটের আগে থাকতে বিজেপি যে এজেন্ডা নিয়ে চলছিল তার মধ্যে প্রথমটাই ছিল কিভাবে বাংলাদেশ সীমান্তকে সুরক্ষিত করা যায়। বিজেপি আসতেই ওই সীমান্তে ফেন্সিং এর জন্য সাথে সাথে জমি অ্যালট করে দেওয়া হলো। আর সেই সাথে সম্প্রতি এমন একটা আদেশ জারি করা হয়েছে, এতে বলা হয়েছে আগে ডিটেক্ট করো, তারপর ডিপোর্ট করো। এই ডিটেক্ট অ্যান্ড ডিপোর্ট পলিসি চালু হওয়ার পর থেকেই অবৈধ বাংলাদেশিরা প্রচুর সংখ্যায় এদেশ ছেড়ে পালাচ্ছে। বর্ডার এলাকায় প্রচুর মানুষের ভিড় দেখা যাচ্ছে। যারা ভারতে বেআইনিভাবে ঢুকে পড়েছিল তারা এখন ফিরে যাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছে। এই যে ছবিগুলো আপনারা দেখছেন, এগুলো সেই সব লোকেদের যারা উত্তর 24 পরগনা জেলার বাংলাদেশ বর্ডারে পৌঁছে গেছে। আর যারা এখনো যায়নি, এখনো প্রচুর মানুষ আছে যারা চুপ করে বসে আছে দেখি কি হয় ভেবে। চিন্তা নেই, সবাইকেই পাঠানো হবে, সে কলকাতার গুলশান কলোনি হোক বা বাসন্তী গোসাবার এলাকায় হোক। ট্রিটমেন্ট সবার জন্য সেম, ডিটেক্ট অ্যান্ড ডিপোর্ট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।